হ্যালো। এক্সারসিজম শুরু হয়েছিল তার জন্য, তবে শেষ হয়েছিল সবার জন্য। আমার সাথে খেলবে? আপনাদের সকলকে আমার এই প্যারানর্মাল দুনিয়াতে স্বাগতম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত গল্প, তানাকু, ক্রুশবিদ্ধ মেয়েটির শেষ রাত। এই গল্পের পেছনে রয়েছে 2005 সালের এক ভয়ানক বাস্তব ঘটনা। রোমানিয়ার এক নিঃশব্দ মঠ, এক তরুণী সন্ন্যাসিনী এবং এক এমন এক্সোরসিজম যা শেষ পর্যন্ত মৃত্যুতে গিয়েও থেমে থাকেনি। এটা কোনো বানানো গল্প নয়, আর তাই শুনবেন, কিন্তু সাবধানে, কারণ কিছু গল্প শেষ হয় না, শুধু থেকে যায় আমাদের পাশে। চলুন তবে শুরু করি। এই গল্পটি দি টানাকু এক্সোরসিজম নামে একটি ভয়ঙ্কর সত্য ঘটনার উপর ভিত্তি করে। 2005 সালে রোমানিয়ার তানাকু নামের প্রত্যন্ত এক গ্রামে ইরিনা কোর্নিচি নামের এক তরুণী নানকে ভূতে ধরেছে এমন বিশ্বাসে একজন পাদ্রী ও 4 সন্ন্যাসিনী তাকে ক্রুশে বেঁধে রেখে এক্সোরসিজম চালায়। 3 দিন পর ইরিনা মারা যায়। এই ঘটনা এতটাই ভয়ঙ্কর ছিল যে এটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে আসে এবং একে নিয়ে লেখালেখি, ফিচার, ডকুমেন্টারি পর্যন্ত তৈরি হয়েছে। আমরা এই গল্পে যে চরিত্রগুলোর নাম ব্যবহার করব সেগুলো ছদ্মনাম, কারণ যারা তখন এই ঘটনার সাক্ষী ছিলেন তাদের মধ্যে অনেকেই এখনো বেঁচে আছেন এবং কারো গোপনীয়তা নষ্ট করা আমাদের উদ্দেশ্য নয়। রোমানিয়ার উত্তর পূর্বাঞ্চলের এক নির্জন গ্রামে তানাকু রাস্তার ধারে পড়ে থাকা একটি পুরনো চ্যাপেলের ছবি নিয়ে বসেছিল একজন তরুণ সাংবাদিক, নাম অ্যালেক্স মুরেসান। অলস দুপুর, হালকা ধোঁয়াচ্ছন্ন আকাশ, এক হাতে নোটপ্যাড, আরেক হাতে সস্তা সিগারেট নিয়ে সে সামনে তাকিয়েছিল সেই পুরনো চার্চটির দিকে, যেটার ইতিহাস ছিল দেশ জুড়ে কুখ্যাতির। সে জানত এখানে কেউ ফিরে যেতে চায় না, এবং এমন জায়গায় সে এসেছিল ইচ্ছা করেই। এই তদন্ত তার পত্রিকার জন্য নয়, বরং ব্যক্তিগত প্রয়োজনেই। তার বোন মারা গেছিল গত বছর একটি মানসিক হাসপাতালে, অদ্ভুত আচরণ এবং কিছু ভয়ঙ্কর স্বপ্নের পরে। আর বোনের ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, হি ওয়াজ হেয়ার টু, লাইক ইরিনা। ইরিনা, সেই নাম, যে নাম তানাকু গ্রামে আর উচ্চারণ করা হয় না। চ্যাপেলের পুরনো কাঠের দরজায় হাত রাখতেই অনুভব করল যেন সেটা একটু স্পন্দিত, মানুষের চামড়ার মতন গরম। একটা অদ্ভুত গন্ধ, সাঁতার কাটার পুকুরের ক্লোরিন আর কোনো পুরনো হ্যান্ড স্যানিটাইজারের মতন তার নাকে এসে লাগল। কেউ তার পেছনে আস্তে করে বলল, তুমি ইরিনার জন্য এসেছ। সে ঘুরে তাকালো, কিন্তু পেছনে কেউ নেই, শুধু বাতাস আর গাছের ফাঁক দিয়ে দূরে কোথাও বাজছে গির্জার ঘণ্টা, অথচ এই চ্যাপেলে কোনো ঘণ্টা নেই। অ্যালেক্স পা বাড়ালো ভিতরে। মেঝেতে সাদা চক দিয়ে আঁকা একটা ক্রুশ, পাশে একটা কাঠের বাক্স, দেয়ালে ঝুলে থাকা একটি ক্রুশিফিক্স যেটা উল্টে ছিল, আর তার নিচে ফ্রেমে বাঁধানো একটা লাইন, হাতের লেখা, আই বিলিভড ইন গড বাট হি ডিডন্ট বিলিভ ইন মি। অ্যালেক্স জানত সে যা করতে এসেছে সেটা শুধু রিপোর্টিং নয়, বরং ইরিনার সত্য খুঁজতে এসেছে। একটি মেয়ের চিৎকার আজ ওই দেয়ালের মধ্যে আটকে আছে কিনা সেটাই দেখতে এসেছে। আর ঠিক তখনই বাম দিকের জানালায় হঠাৎই ভেসে উঠল একটা কালো কাপড়ে ঢাকা মুখহীন মুখ। অ্যালেক্স মুরেসান, সেই তরুণ রিপোর্টার, দ্বিতীয় দিন পৌঁছে গেল তানাকু মঠের ভিতরে।
সকালের আলোয় সবকিছু স্বাভাবিক মনে হলেও কিছু একটা বেমানান ছিল। মঠের মূল ফটকে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ পাহারাদার এক নজরে দেখে বলল, তুমি ইরিনার কথা জানতে চাও, কিন্তু সে এখানে নেই। বলেই সে পেছনে ঘুরে চলে গেল। অ্যালেক্স কিছু না বলে ভিতরে ঢুকল। দেয়ালে লেপা পুরনো পেইন্ট কিছু জায়গায় খসে পড়ে গিয়েছে, যেন দেয়ালও পুরনো কথা ভুলে যেতে চায়। 3 নম্বর ঘর। ইরিনা এই ঘরেই থাকত। অ্যালেক্স ঘরের ভিতরে ঢুকে দেখে সবকিছু গোছানো, পরিষ্কার, কিন্তু একটা অস্বাভাবিক গন্ধ ঘরে ভাসছে, জলাশয়ে পচে যাওয়া গোলাপ ফুলের মতন। খাটের পাশে একটা ছোট কাঁচের বোতল, যার মধ্যে শুকনো কিছু তৃণজাতীয় পাতা। লেবেলের অর্ধেক মুছে গেছে, শুধু একটা শব্দ পড়া যায়, প্রোটেকশন। খাটের নিচ থেকে বের হয়ে আছে একটা পুরনো চামড়ার জুতো, কিন্তু আরেক জোড়া নেই। আর দেয়ালে এক জায়গায় কচ করে আঁকা ছিল ছোট ছোট অক্ষরে, হি কামস থ্রু দি ওয়ালস। অ্যালেক্স তার ফোন বের করে ছবি তুলতে গেল। ঠিক তখনই পেছনের দরজাটা অস্বাভাবিকভাবে বন্ধ হয়ে গেল, কিন্তু বাতাসের কোনো আলামত ছিল না। মঠের প্রার্থনার ঘরে গিয়ে অ্যালেক্স কথা বলে এক সন্ন্যাসিনীর সঙ্গে, সিস্টার পেত্রা। তিনি চোখ নামিয়ে বললেন, এরিনা প্রথম দিকে ঠিকই ছিল, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে তার চোখ পাল্টে গেল। সে আমাদের দিকে তাকিয়ে বলতো, আমরা খাঁচায় আছি আর সে এসেছে চাবি নিতে। রাত 3:04 প্রতিদিন সে জেগে উঠত। সবসময় বলতো কোন একজন পাদ্রী তার ঘরে ঢুকেছে, অথচ আমরা কেউ যাইনি। অ্যালেক্স কিছুক্ষণ চুপ করে শুনল, তারপর জিজ্ঞেস করল, আপনি কি বিশ্বাস করেন সে পজেস ছিল? সিস্টার পেত্রা উত্তর দিলেন না, শুধু বললেন, আমি জানি সে তার নিজের কণ্ঠে কথা বলতো না, এবং তার কণ্ঠ পুরুষের ছিল। অ্যালেক্স এরপর ফিরে যায় ইরিনার ঘরে। দেয়ালে খেয়াল করে একটি জায়গায় আঁকা ছোট্ট একটা চোখের চিহ্ন, আর তার নিচে লেখা, হি সিজ থ্রু দি সাইলেন্স। ঘর থেকে বেরোতে যেতে গিয়ে সে দেখে দরজাটা আবার লক হয়ে গেছে ভিতর থেকে, কিন্তু তখন তো সে একা ছিল, তাই না? দেয়ালের পাশ দিয়ে কে যেন ধীরে ধীরে হেঁটে যাচ্ছে, জুতো ছাড়া, ভারী পায়ের শব্দ। আর ঠিক তখনই ঘরের বাতি হঠাৎ নিভে যায় এবং দেয়ালে সেই চোখের চিহ্নটা অদ্ভুতভাবে আলোর নিচে জ্বলজ্বল করতে থাকে। অ্যালেক্স মুরেসন আগের রাতের সেই ঘটনার পর সারা রাত ঘুমাতে পারেনি। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল ঘরের মধ্যে কেউ হাঁটছে, আর সেই শব্দ পায়ের নয়, বরং কেউ যেন জুতো টেনে নিয়ে যাচ্ছে রুক্ষ মেঝেতে। পরদিন সকালেই সে ফিরে যায় ইরিনার ঘরে। এইবার সে আসে কিছু খোঁজার উদ্দেশ্যে, যেটা হয়তো কিছু লুকিয়ে রেখেছে, একটা ব্যক্তিগত প্রমাণ। ঘরের কাঠের আলমারির নিচে হাত ঢুকিয়ে সে টান দিল একটুখানি, টুক করে পড়ে এলো একটা ছোট সবুজ রঙের নোটবুক, বহু পুরনো, ধুলো মাখা, কিন্তু পাতাগুলো ভেতরে এখনো শক্ত। প্রথম পাতায় লেখা, ইরেনা সি, ডোন্ট রিড আনলেস হি লেটস ইউ। অ্যালেক্স থমকে যায়। সে পাতাগুলো উল্টোতে থাকে, কিছুটা এলোমেলো লেখা, কিছু ছবি, আবার কিছু জায়গায় শুধু কালো কালি দিয়ে কাটা লাইন। একটা পাতায় ইরিনা লিখেছে, প্রথম রাতে সে এসেছিল দেয়ালের ফাঁক দিয়ে। আমি জেগেছিলাম, কিন্তু নড়তে পারিনি। সে আমাকে কিছু জিজ্ঞাসা করেনি, শুধু তাকিয়েছিল। আমার গলায় হাত দিয়ে বলেছিল, এই কণ্ঠটা আমার লাগবে। অ্যালেক্সের গা শিউড়ে ওঠে। সে লেখাগুলো পড়তে থাকে। আরেকটি পাতায় লেখা, ওরা বলছে আমি অসুস্থ, কিন্তু আমি জানি আমি শুধু দেখে ফেলেছি যাকে দেখা নিষেধ, আর এখন সে আমার ঘুম চুরি করে নিচ্ছে। সে বলেছিল, ক্রুশে বন্দী হলে আমি মুক্ত হব। অ্যালেক্স এসব লেখার ছবি তোলে। একটা পাতার কোণে লেখা একটা নাম, ফাদার অ্যাড্রিয়ান, আর তার পাশে, হি স্যাড প্রেয়ার, বাট হি স্যাড ইট ব্যাকওয়ার্ডস। অ্যালেক্স বুঝে যায়, শুধু ইরিনা নয়, মঠের কারো কারো মধ্যেও বিপরীত কিছু চলছিল। যে এক্সরসিজম ছিল মুক্তির জন্য, সেটা হয়তো ছিল উপলক্ষ মাত্র। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। অ্যালেক্স ঘর থেকে বের হতেই দেখল মঠের পেছনের পাথরের দেয়ালে ইরিনার নাম কেউ খোদাই করে রেখেছে।
কিন্তু খেয়াল করতেই সে বুঝতে পারে লেখাটা উল্টো দিক থেকে খোদাই করা, যেন দেয়ালের ভেতর থেকে কেউ লিখেছে। ঠিক তখনই মঠের বড় ঘণ্টার শব্দ বাজল। বেলা 3:04। ইরিনা প্রতিদিন এই সময়ে জেগে উঠত। অ্যালেক্স চুপচাপ দাঁড়িয়ে শুনল। ঘণ্টা শেষ হওয়ার পরও একটি মেয়ে গলার নিচ দিয়ে কেমন যেন গড়গড় করে কিছু পড়ছে, তবে সেটা দূর থেকে নয়, বরং তার পাশের দেয়ালের ওদিক থেকে। তানাকু মঠের পুরনো রেকর্ড ঘরে সেদিন মাত্র কয়েক মিনিটের জন্য ঢুকতে দেওয়া হয়েছিল অ্যালেক্সকে। তবে সেই মিনিট কয়েকেই যা পায় সেটা তার সাংবাদিক ক্যারিয়ারের সবচেয়ে অন্ধকারতম দলিল হয়ে দাঁড়াবে। একটা পুরনো ক্যাসেট টেপ। লেবেলে লেখা আছে কনফেশন কর্নিচি আই, ডেট 29 এপ্রিল 2005, টাইম 15:04। সেই সময়টাই যেটা ঘড়ির কাঁটা ইরিনার জেগে ওঠার সময় দেখাতো। অ্যালেক্স তার ভাড়ার ঘরে ফিরে আসে। ছোট একটা ক্যাসেট প্লেয়ার জোগাড় করে বাজাতে শুরু করে টেপটি। প্রথমে নিঃশব্দ, তারপর কিছু চেয়ারের শব্দ। দূর থেকে এক পুরুষ কণ্ঠ শোনা যায়, সম্ভবত একজন পাদ্রী। সন্দেহ হয় ফাদার অ্যাড্রিয়ানের উপর। তারপর মেয়ের কণ্ঠ ভাঙা ভাঙা উচ্চারণে বলছে, আমার নাম ইরিনা, আমি এখানে এসেছি সেবা করতে, কিন্তু সে আমার নাম পাল্টে দিয়েছে। পাদ্রী প্রশ্ন করেন, সে কে? ইরিনা কিছুক্ষণ চুপ, তারপর বলে, তোমার মুখে তার ছায়া আছে, তুমি তাকে ডেকেছ, সে তোমাকেও ব্যবহার করছে। এরপর শোনা যায় হঠাৎ কাঠের কিছু ঠোকাঠুকির শব্দ, চেয়ার সরানোর আওয়াজ, আর তারপর ইরিনার কণ্ঠ, কিন্তু এবার তা পুরুষের মতো ভারী হয়ে গেছে। আই উইল নট লিভ, শি ব্রোক দ্য প্রমিস। অ্যালেক্সের শরীর কেঁপে ওঠে। যে ভয় তা শব্দে ছিল না, ছিল কণ্ঠের অভিব্যক্তিতে। সেই গলার মধ্যে যেন ছিল কিছু অসামান্য ঠান্ডা। রেকর্ড শেষে আরেকটি আওয়াজ ধরা পড়ে। একজন সন্ন্যাসিনীর গলা, সম্ভবত সিস্টার পেত্রা, নিচু গলায় বলছেন, সে চোখের পাতা না ফেলেই 17 মিনিট তাকিয়েছিল। তার চোখ, ভুল বললাম, তার চোখ ছিলই না, শুধু গভীর শূন্যতা। রাতের বেলায় সেই শব্দগুলো কানে বাজতে থাকে অ্যালেক্সের। সে ক্যাসেটটা বন্ধ করতে যায়, কিন্তু প্লেয়ারে স্টপ বাটন কাজ করছে না। সে টেপ খুলে নিতে যায়, কিন্তু টেপ আটকে গেছে। তখনই প্লেয়ারে স্পিকারে আবার সেই ভয়ঙ্কর কণ্ঠ, তোমার নাম কি অ্যালেক্স? অ্যালেক্স পিছনে তাকায়। ঘরে কেউ নেই। সে বুঝতে পারে সে এখন শুধু ঘটনা অনুসন্ধান করছে না, সে ঘটনার অংশ হয়ে উঠছে। কেবিলের ওপর রাখা ইরিনার ডায়েরির শেষ পাতাটা হঠাৎ খুঁজে যায় বাতাসহীন ঘরে। সেখানে লেখা, হি অনলি এন্টার্স when you know his name, আর তুমি এখন জানো। অ্যালেক্স অনেক কষ্টে ঠিক করে পেল ফাদার এড্রিয়ানকে। তিনি এখন আর চার্চে কাজ করেন না। তানাকু কাণ্ডের পর তাকে বহিষ্কার করা হয় এবং তিনি চলে যান শহর থেকে দূরে এক পুরনো পাহাড়ি অঞ্চলের ছোট কুঠিরে। সেখানে পৌঁছে অ্যালেক্স নিজেকে পরিচয় দেয় সাংবাদিক নয়, একজন খোঁজ খবর নেওয়া আত্মীয়ের বন্ধু হিসেবে। পাদ্রী প্রথমে কিছু বলতে চান না। তার মুখ শক্ত, চোখে লালচে ভাব, যেন ঘুম তার জীবনে বহু আগেই শেষ। শেষমেশ নীরবতা ভেঙে বললেন, তোমার হাতে যদি ক্যাসেট থাকে তাহলে তুমি ইতোমধ্যেই অনেক কিছু শুনে ফেলেছ, আর এটা শুনে ফেললে প্রশ্ন করা নিরর্থক। অ্যালেক্স শান্ত গলায় জানতে চায়, আপনি কেন মনে করেছিলেন ইরিনার ভেতরে কিছু ছিল? পাদ্রী চুপ করেছিলেন কিছু সময়, তারপর বললেন, আমরা সব সময় আত্মা খুঁজি উপরে, কিন্তু কিছু আত্মা নিচ থেকে উঠে আসে। ইরিনা কখনো চিৎকার করেনি, কিন্তু তার নীরবতা চিৎকারের থেকেও ভয়ঙ্কর ছিল। তিনি আরও বললেন, একদিন সকালে আমি তার ঘরের সামনে দাঁড়িয়েছিলাম। সে আমাকে ডেকেছিল, কিন্তু তার গলা ছিল না, শুধু একটা শব্দ আমার মাথার ভেতরে। সে বলেছিল, তুমি জানো না
কিন্তু তুমি তাকে জাগিয়ে তুলেছ। অ্যালেক্স জিজ্ঞেস করল, তাহলে আপনি এক্সরসিজম করলেন কেন? প্রশ্নটা ভুল, পাদ্রী বললেন। আমরা এক্সরসিজম করিনি। আমরা আটকে রাখার চেষ্টা করেছিলাম। তাকে না, যেটা তার ভিতরে ছিল তাকে। ইরিনা চাইছিল মুক্তি, কিন্তু যেটা তার ভিতরে এসেছিল সে চাইছিল দেহটা ধরে রাখতে। অ্যালেক্স তার দিকে তাকিয়ে বলে, আপনি জানতেন ইরিনা মারা যেতে পারে, তবুও তাকে ক্রুশে বেঁধে রাখলেন? পাদ্রী চোখ নামিয়ে বললেন, আমরা সবাই জানতাম, তবে এক পর্যায়ে আমরা ভুলে যাই ও মেয়ে ছিল না একটা পাত্র। আমার সবচেয়ে বড় পাপ আমি আলাদা করতে পারিনি। পাদ্রী তখন তাকে একটি কাঠের বাক্স থেকে পুরনো ছবি দেখায়, একটা গ্রুপ ফটো যেখানে ইরিনা আছে, কিন্তু ছবির বাকি সবাই ক্যামেরার দিকে তাকিয়ে আছে। কেবল ইরিনার চোখ ভিন্ন দিকে, আর তার ছায়া পড়ে আছে অন্যদের থেকে উল্টো দিকে। অ্যালেক্স অবাক হয়ে বলে, এই ছবি তো বাইরে কখনো প্রকাশ পায়নি। পাদ্রী মাথা নাড়ে। এই ছবি দেখার পর থেকে আমি আর আয়নায় তাকাই না। অ্যালেক্স ফিরে যাবার জন্য উঠে পড়ে। পিছনে পাদ্রী শেষ কথা বলে, তুমি যেটা খুঁজছ সেটা খুঁজে পাবে, কিন্তু তুমি প্রস্তুত না। আর অ্যালেক্স, ইরিনা তো জানতো না তোমার নাম, তবুও ক্যাসেট এসে বলেছিল, তাই তো? অ্যালেক্স থমকে দাঁড়িয়ে যায়। সে তো কাউকে তার নাম বলেনি। পেছনে তাকায়, পাদ্রী দরজার কাছে নেই, শুধু টেবিলের ওপর পড়ে আছে সেই ছবি, আর তার নিচে একটা লেখা, হি নোজ ইয়োর নেম টু। অ্যালেক্স পরদিন সকালেই শহরের সীমান্তে চলে গেল, যেখানে থাকেন একজন প্রাক্তন সন্ন্যাসিনী, সিস্টার অরেলিয়া। তিনি তানাকু মঠ ত্যাগ করেছিলেন এক্সোসিজমের সপ্তাহ দুয়েক পরেই, এবং আর কখনো সাংবাদিক বা তদন্তকারীদের সামনে মুখ খোলেননি। অ্যালেক্স ভদ্রভাবে বলে সে ইরিনার ব্যাপারে কিছু সত্য খুঁজতে চায়। সিস্টার অরেলিয়া অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, আমি কথা বলতে পারি, কিন্তু তুমি প্রশ্ন করলে আমি চলে যাব। ছোট একটি কাঠের ঘরের ভেতরে 2 কাপ কফির পাশে শুরু হলো এক থেমে থেমে এগোনো ভয়ঙ্কর স্মৃতির প্রকাশ। ইরিনা চুপচাপ ছিল না, যেমন সবাই ভাবে। সে কথা বলতো, শুধু তার রেকর্ড হতো না। আমরা মাঝে মাঝে ভাবতাম ক্যামেরা কেন বন্ধ হয়ে গেল, কিন্তু আসলে ক্যামেরা চলতো, শুধু সে ধরা পড়ত না। মানে? অ্যালেক্স মাঝখানে থেমে জিজ্ঞেস করে, মানে? সিস্টার অরেলিয়া কাঁপা গলায় বললেন, রাত 3টের সময় যখন প্রার্থনার ঘরে আমরা ক্যামেরা লাগিয়ে রাখতাম, ইরিনা মাঝখানে দাঁড়িয়ে থাকত, কিন্তু ভিডিওতে দেখতাম ঘর ফাঁকা, তার ছায়া পর্যন্ত ধরা পড়ত না। কেউ যেন শুধু ঘরের হাওয়া নাড়িয়ে দিয়ে চলে যেত। তারপর একদিন তিনি মুখ নামিয়ে বললেন, আমি তাকে একবার দেখি, একদম শেষ রাতে, এক্সোরসিজমের আগের রাতে। সে জানালার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু জানালার কাঁচে তার প্রতিচ্ছবি ছিল না, আর তার গলা নিচু স্বরে বলছিল, হি ইজ রেডি, নাও ইটস ইয়োর টার্ন। অ্যালেক্স প্রশ্ন করল, আপনি শেষ পর্যন্ত ছিলেন না কেন? সিস্টার অরেলিয়া মুখ তুলে তাকালেন। তার চোখ লালচে, কিন্তু ভেজা নয়, ভয়ে শুকিয়ে যাওয়া দৃষ্টি। আমি চলে গিয়েছিলাম কারণ আমি দেখতে পারছিলাম শুধু ইরিনা নয়, আমরা সবাই বদলে যাচ্ছিলাম। একদিন সকালে আমি আয়নায় নিজেকে দেখি, কিন্তু সেই চোখ আমার ছিল না, ওর চোখ ছিল, সেই ফাঁকা গভীর চোখ। অ্যালেক্স বুঝতে পারে এইসব মানুষের মুখে উঠে আসা অংশগুলো দিয়ে কোনো এক পূর্ণাঙ্গ ছবি তৈরি হচ্ছে, তবে সেই ছবির প্রতিটি রং অস্পষ্ট, ভয়ের ছায়ায় আঁকা। বিদায় নেওয়ার সময় সিস্টার অরেলিয়া একটা ছোট কাগজ তার হাতে দেন। সেখানে ইরিনার লেখা এক লাইন, যেটা নাকি সে শেষের দেয়ালের উপর লিখে গিয়েছিল, হি ডাজন্ট নিড টু এন্টার ইয়োর বডি, হি ওনলি নিডস ইয়োর মাইন্ড।
অ্যালেক্স সে রাতে আর ঘুমায়নি, কারণ সেই লাইনটা সে এর আগেও কোথাও দেখেছে, নিজের বোনের ডায়েরিতে। অ্যালেক্স একটা সরকারি রিপোর্টের নকল পেয়েছিল কষ্টে, যেখানে টানাকু ঘটনার সময় উপস্থিত কয়েকজন সাক্ষীর সাক্ষাৎকার লিপিবদ্ধ ছিল। কিন্তু সেসব কাগজের মাঝখানে একটা অসম্পূর্ণ অংশে লেখা ভিডিও ফুটেজের একটি অংশ রহস্যজনকভাবে ব্ল্যাঙ্ক ছিল, যদিও ক্যামেরা চলছিল। সেই সময় ঘরের তাপমাত্রা একেবারে হঠাৎ কমে গিয়েছিল, প্রায় 3 ডিগ্রি। ইরিনা হঠাৎ হেঁটে এসে নিজে ক্রুশের সামনে দাঁড়ায় এবং বলে, আমি প্রস্তুত, কিন্তু তুমি না। অ্যালেক্স জানত এই অংশগুলো কেউ গুছিয়ে বলে না, কেউ এসব বানাতে পারে না, কারণ এতটুকু স্বাভাবিকতাও ছিল না। এক্সরসিজম ডে, এপ্রিল 13, 2005, সকাল 10টা। ইরিনা সারা রাত ঘুমায়নি। তাকে সাদা গাউন পরানো হয় মঠের নিচতলার ঘরে। ঘরটি ছোট, জানালাহীন, মেঝেতে গুঁড়ো খড় আর প্রাচীন প্রার্থনার প্রতিলিপি। 3 জন সন্ন্যাসিনী এবং যাজক ফাদার এড্রিয়েন প্রত্যেকেই উপস্থিত ছিলেন। তাদের মুখ ছিল থমথমে, ঠোঁট সাদা, কারণ আগের রাতেই ইরিনা তাদের সবাইকে ডাকনাম ধরে ডেকেছিল, কিন্তু তারা কেউ নিজের নাম তার মুখে বলে দেয়নি। 5টি চামড়ার বেল্ট দিয়ে ইরিনাকে বাঁধা হয় হাত, পা এবং কোমরে। তার মাথার নিচে রাখা হয় একটি কাঠের পাটাতন, ঠিক যেভাবে পুরনো চার্চে আত্মার দমন করা হতো। এখনো পর্যন্ত সে চুপ, কিন্তু তার দৃষ্টি চোখের ফোকাস ছাড়াই সোজা তাকানো। পাদ্রী উচ্চারণ শুরু করেন, ল্যাটিন প্রার্থনা, কিন্তু হঠাৎ ইরিনা বলে ওঠে, তুমি বানিয়ে পড়ছো। রেকর্ডিং চালু থাকে, কিন্তু ফুটেজে শুধু শব্দ, ভিডিওতে কেউ নেই। একবার মনে হয় ক্যামেরা ক্যাচ করছে না, কিন্তু যন্ত্র তখন চালু। ঘরের ভিতরে থাকা সন্ন্যাসিনী সিস্টার পেট্রা পরে বলেন, ইরিনা তার ঠোঁট নাড়াচ্ছিল না, কিন্তু কণ্ঠ আসছিল ঘরের চারদিক থেকে, যেন দেয়ালগুলো বলছিল, তারা আসছে, একটার পর একটা, আর শেষে কেউ আসবে না, শুধু থেকে যাবে। প্রার্থনার মাঝখানেই ইরিনা হঠাৎ শরীর বাঁকিয়ে বলে, I didn't invite him, you did. তার চোখ উল্টে যায়, কিন্তু অদ্ভুতভাবে সে এখনো জ্ঞান হারায় না। ঘরের আলো হঠাৎ ঝিমিয়ে আসে। সিস্টার অরেলিয়া তখন বাইরে ছিলেন। তিনি বলেন, ভেতর থেকে একবার একটা কণ্ঠ শুনি, পুরুষ কণ্ঠ, কিন্তু তীক্ষ্ণ, ফিসফিসে নয়, পরিষ্কার। সেটা বলছিল, আর সময় নেই, ইচ্ছা করেই এসেছিলে, এখন তোমাকেও দিতে হবে। প্রার্থনা চলতেই থাকে। 42 মিনিট পর ইরিনা অচেতন হয়ে যায়। তার ঠোঁট থেকে শেষ উচ্চারণ ছিল, হি ডাজেন্ট ওয়ান্ট টু লিভ, হি ওনলি ওয়ান্টস ইউ টু ওয়াচ। তার চোখ তখন খোলা ছিল, কিন্তু চোখের মনি ছিল না, পুরোটা শুধু সাদা। প্যাথোলজিক্যাল রিপোর্টে লেখা ছিল, সাডেন হার্ট ফেলিয়ার ডিউ টু এক্সট্রিম সাইকোলজিক্যাল ট্রামা। কিন্তু অ্যালেক্স জানে এই ব্যাখ্যা অসম্পূর্ণ, কারণ একজন প্রত্যক্ষদর্শী বলেছিলেন, হার্ট ফেলিয়ার হয় ঠিক তার পরে, যখন তার চোখ বন্ধ হয়, কিন্তু মৃত্যু আগে আসেনি। ও মারা যায় যখন আমরা আবার প্রার্থনা শুরু করি। সেই দিনটার শেষ ভিডিও ফুটেজে দেখা যায়, ঘর খালি, কিন্তু ক্যামেরার নিচে সরে যাওয়া ছায়া, যেটা কোনো দিক থেকেই ইরিনার দেহের সঙ্গে মিল খায় না। আর সবচেয়ে ভয়ঙ্কর, ঘরের কোণে রাখা একটা ক্রুসিফিক্স নিজে নিজে উল্টে যায়। ইরিনা মারা যাওয়ার 3 দিন পর টানাকো মঠে ফিরে আসা বন্ধ হয়ে যায়। নির্ধারিত প্রার্থনা বন্ধ, সন্ন্যাসিনীরা অনেকেই আলাদা কক্ষে থাকা শুরু করে। সিস্টার পেট্রা নিজের ডায়েরিতে লিখেছেন, রাত 3টের সময় ঘড়ির কাঁটা নিজে নিজেই থেমে যায়। প্রতি রাতে একসঙ্গে একই স্বপ্ন, জানালার পাশে দাঁড়িয়ে কেউ বলছে, ইউ ডিডন্ট ফিনিশ ইট। একজন পরিচারিকা বলেন, বাথরুমের আয়নায় বারবার ইরিনার মুখ ভেসে উঠত না, বরং তার চোখহীন চেহারার প্রতিফলন। আমার মুখ তখন সেখানে থাকত না। অ্যালেক্স তখন মঠে ফেরত গিয়ে খুঁজে পেল একটা পুরনো অডিও রেকর্ডার, কারণ কেউ একজন, হয়তো পাদ্রী, হয়তো অন্য কেউ, মৃত্যুর পরের দিনগুলোতে প্রতিটি রাত রেকর্ড করত। রাত 1:17 টেপে একটা আওয়াজ পাওয়া গেল, দেয়ালে কিছু খোঁচানোর শব্দ। তারপর অতি ধীরে বলা এক নারী কণ্ঠ,
দিস বডি ইজ ডান, নাও ইটস ইয়ার্স। অ্যালেক্স ঘরে ঢুকে সেই দেয়ালের অংশ খুঁজে পায়। একটা জায়গায় আঁচড়ের দাগ, আর তার নিচে খুব হালকা করে খোদাই পড়া, ইরিনা স্টিল হেয়ার। সেই রাতে মঠের কেউ একজন চেয়েছিল ইরিনার ঘরের দরজা চিরতরে বন্ধ করে দিতে। 3 জন দরজার সামনে দাঁড়ায়, তালা লাগানো, কাঠের বোল্ট পেরেক মারা। কিন্তু পরদিন সকালে দরজা আবার খোলা পাওয়া যায়। কেউ ঢুকেনি, কিন্তু ভেতরে একটা জিনিস বদলানো ছিল। ক্রুশটা আবার সোজা হয়ে গিয়েছিল। অ্যালেক্স যখন মঠের পুরনো স্টোর রুমে ঢুকল, তখন সে খুঁজে পেল একটা ছোট্ট কফিন আকৃতির বাক্স, যার মধ্যে রাখা ছিল কিছু জিনিস, একটি রক্তমাখা গঞ্জপট্টি, পুরনো কাঠের ক্রস এবং একটি রোল্ড নোট ইরিনার হাতে লেখা। সেখানে লেখা, "দে থট আই ওয়াজ ফ্রি, বাট দে নেভার নিউ ইট ওয়াজ নট হিম হু লেফট, ইট ওয়াজ মি।" অ্যালেক্স বুঝে গেল ইরিনা হয়তো কখনোই এক্সারসাইজড হয়নি, বরং সে নিজেই নিজের শরীর ছেড়ে দিয়েছিল, কিন্তু যেটা ভেতরে ছিল সেটা থেকে গেছে। মঠের থাকা একজন সন্ন্যাসিনী, যিনি পরে কোনো কথা বলেননি, আত্মহত্যা করেন, আর তার ঘরের দেয়ালে রক্ত দিয়ে লেখা ছিল, "ডোন্ট প্রে, হি হিয়ার্স ইট।" অ্যালেক্স রাতের ট্রেনে করে ফিরে যায় শহরে। কিন্তু ট্রেনের কেবিনে বসে সে যখন জানালায় তাকায়, সে দেখতে পায় নিজের প্রতিবিম্বের পাশে আরও একটা ছায়া দাঁড়িয়ে আছে। সে চোখ ফিরিয়ে নেয়, কিন্তু তখনই মনে পড়ে সে তো একাই ছিল এই কামরায়। অ্যালেক্স শহরে ফিরে এসেছে, কিন্তু ভেতরের অস্থিরতা থেকে যায়। ইরিনা আর তানাকুর মধ্যে যেন তার নিজের অজানা এক অংশ আটকে গেছে। সে আবার প্লে করে ইরিনার সেই পুরনো ক্যাসেট, সেই কণ্ঠে, সেই কথায় এখনো কাঁপে ঘরটা। হি ডাজেন্ট নিড টু এন্টার ইউর বডি, হি ওনলি নিডস ইউর মাইন্ড। এই কথাটা শুধু লেখা ছিল না, এখন যেন শোনা যাচ্ছে চারদিক থেকে। অ্যালেক্স খেয়াল করে নিজের নোটবুকের কয়েকটি পাতায় এমন কিছু শব্দ লেখা যা সে কখনো লেখেনি। ইউ স্টেড টু লং, ইটস নট অ্যাবাউট হার, ইটস অ্যাবাউট ইউ। সে বিশ্বাস করে না কেউ এভাবে তার জিনিসে হাত দিতে পারে, তবুও ভয় একবার এসে বসলে যুক্তি দূরে সরে যায়। 3 দিন পরে অ্যালেক্স একটা ছোট ভিডিও বানাতে বসে। সেই সমস্ত নথি, অডিও, নোট, সাক্ষাৎকার সব সাজায়। ভিডিওতে সে যখন ক্যাসেট প্লেয়ার বাজাচ্ছিল, তখন একটা শব্দ ফুটে ওঠে যেটা আগে শোনা যায়নি। অ্যালেক্স, ওয়াই ডু ইউ থিঙ্ক ইউ কেম অ্যালোন? সে ভিডিও বন্ধ করে দেয়, তবে যতবার সে ভিডিও চালায় নতুন কিছু যোগ হয়ে যায়, নতুন কণ্ঠ, নতুন ছায়া, নতুন ফ্রেম। অ্যালেক্সের রেকর্ডার একদিন এমন কিছু রেকর্ড করে যেটা সে কখনো শুনতে চায়নি। রাতে ঘুমিয়েছিল, কিন্তু রেকর্ডার চলছিল। সকালবেলা শুনে তার নিজের নিঃশ্বাসের মাঝে একটা অচেনা কণ্ঠ, "শি ওয়াজ জাস্ট দ্য ডোর, ইউ ওয়্যার দ্য রুম।" অ্যালেক্স ফিরে যায় সেই মঠে। তখন সেটা তালাবদ্ধ, পরিত্যক্ত, তবে ভেতরের দেয়ালে সে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। একটা জায়গায় কেউ খোদাই করে রেখেছে, "ইউ ওয়াচড, ইউ লেট ইট স্টে।" নিচে ইরিনার নাম নেই, নেই কোনো তারিখ, কিন্তু সবচেয়ে অদ্ভুত, সেখানে লেখা ছিল অ্যালেক্সের পুরো নাম। অ্যালেক্স আর ফিরে আসে না। তার ফোন, ক্যামেরা, রেকর্ডার সব তানাকুর কাছেই পাওয়া যায়। শুধু একটা কাগজে লেখা, "আমি কোনোদিন সেখানে যেতে চাইনি, কিন্তু আমি অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম।" ইরিনার মৃত্যু হয়তো একটা সমাপ্তি ছিল, কিন্তু কিছু মৃত্যুর পর একটা গল্পের শুরু হয়। আর কিছু গল্প শুধু কে দেখেছে সেটা জানতে চায় না, জানতে চায় কে এখনো দেখছে। এই ছিল আজকের গল্প, তানাকু, ক্রুশবিদ্ধ মেয়েটির শেষ রাত। একটি সত্যি ঘটনা থেকে জন্ম নেওয়া ভয়, যেটা আজও বাতাসে রয়ে গেছে নিঃশব্দে।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ঘুমানোর আগে একবার আয়নাটা দেখে নেবেন, কারণ কে জানে আপনি দেখছেন নাকি আপনাকেই কেউ দেখছে। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে এক নতুন সত্যিকারের ভয় নিয়ে। ধন্যবাদ। Like and subscribe.